পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা প্রথম ভাষার পাঠ্যক্রম অনুযায়ী সাহিত্য সঞ্চয়ন পুস্তকের জীবনানন্দ দাশের লেখা আকাশের ৭টি তারা কবিতাটি আমরা পাঠ করব ও বিস্তারিত আলোচনা করব। প্রথমে কবি তথা জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানব। রবীন্দ্র দত্তর বাংলা কাব্যে এক স্বতন্ত্র কবি ছিলেন কে জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের কথায় তিনি চিত্তরূপময় কবি। কবি প্রকৃতির আধারে সমাজকে দেখেছেন। তার কবিতার প্রকৃতির অপরূপ প্রতিছবিও আমরা দেখতে পাই। তিনি 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি বাংলা, 1305 বঙ্গাব্দে 6 ফাল্গুন বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। তার পারিবারিক জীবন হিসাবে কি তার বাবা সত্যানন্দ ছিলেন বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউশনের শিক্ষক আর মাতা কুসুম কুমারী দাস 19বিংশ শতাব্দীর খ্যাতনামা মহিলা কবি ছিলেন। প্রথমত কবির পড়াশোনার সূত্রপাত হয় বাড়িতেই মাতার কাছ থেকে। এরপর প্রথাগত শিক্ষা জীবন শুরু হয় বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউট থেকে। এরপর তার শিক্ষা জীবন চলে ব্রজমোহন কলেজে, প্রেসিডেন্সি কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের মধ্য দিয়ে। তার কর্মজীবন শুরু হয় অধ্যাপনা দিয়ে। তিনি দীর্ঘ সময় ধরে কলেজে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল প্রভৃতি পত্রিকায় তিনি কাজ করেছেন। তার সাহিত্য চর্চা বা তার রচনাবলীর মধ্যে হচ্ছে কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সংকলন তিনি রচনা করেছেন। কাব্যগ্রন্থের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, ৭টি তারা, তিমির প্রভৃতি। এছাড়া উপন্যাস লিখেছেন মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি। ছোট গল্প তিনি রচনা করেছিলেন কি ছায়ানট, গ্রাম শহরের গল্প, বিলাস। আর প্রবন্ধ সংকলন, কবিতার কথাও তিনি রচনা করেন। তিনি 1935 খ্রিস্টাব্দে নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে বনলতা সেন কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার পান। এছাড়া জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটির জন্য ভারত সরকার কর্তৃক সাহিত্য একাডেমি পুরস্কারও সম্মানিত হন। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর সন্ধ্যায় বালিগঞ্জে রাস্তা পারাপার করতে গিয়ে তিনি ট্রাম দুর্ঘটনায় আহত হন। 22 অক্টোবর রাত 11:35 কলকাতা সোমনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকাশে ৭টি তারা কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে, যেটি প্রকাশ পায় 1957 খ্রিস্টাব্দে। কবিতাটির নামকরণ হয়েছে প্রথম পংক্তি ধরে, অর্থাৎ আকাশে ৭টি তারা, যেটি সংকলকরা দিয়েছেন। কিন্তু কাব্যগ্রন্থে কবিতার নাম হয়েছে আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। জীবনানন্দ দাশের আকাশে ৭টি তারা কবিতাটি একটি সনেট জাতীয় অর্থাৎ চতুর্দশপদী কবিতা বলি। যেহেতু চতুর্দশপদী কবিতা বলিতে 14টি পংক্তি বা চরণ থাকে, তাই এই কবিতায় 8টি ও 6টি চরণে বিন্যস্ত। এই সনেটে অনুযায়ী 8টি চরণকে বলা হয় অষ্টক আর পরবর্তী 6টি চরণকে বলা হয় শতক। এখানে প্রথম 8টি চরণে তথা অষ্টকে কবি সন্ধ্যাকালীন প্রকৃতির যে স্বরূপ সেটি দেখিয়েছেন, আর পরবর্তী 6টি চরণ তথা শতকে বঙ্গ প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার যে চিত্র তা তিনি দেখিয়েছেন। এবার আমি কবিতাটি পাঠ করব এবং পাঠের সঙ্গে কবিতাটি প্রত্যেকটি চরণকে আমি বিশ্লেষণ করে দেখাবো। আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ আকাশে যখন ৭টি তারা ফুটে উঠেছে তখন কবি এই ঘাসে বসে আছেন। কিন্তু এখানে এই যে ৭টি তারার কথা বলা হয়েছে, এই 7টি তারা সপ্তর্ষি মণ্ডলকে নির্দেশ করা হয়েছে। এখানে 7টি বিশেষ নক্ষত্রের চক্রও বলা হয় থাকে। কথিত আছে যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, ক্রুত, পুলস্ত, বশিষ্ঠ এই 7 জন ঋষি 7টি বিশেষ নক্ষত্র হয়ে অত্যন্ত উচ্চে ধ্রুবলোকের নিচে বিরাজ করছেন। বস্তুত সন্ধ্যার প্রাককালে
আকাশের বুকে এই সপ্তঋষির চক্রবলয় দেখা যায়। কবিতায় কি করছেন কবি? নাগরিক জীবনের উচ্ছ্বাস থেকে নিজেকে মুক্ত করে নিয়ে প্রকৃতির স্নিগ্ধ নরম সবুজ ঘাসের উপর বসে আছেন, আর কি দেখছেন? এই 7টি তারা আকাশে দেখছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা হচ্ছে 5 শিরা জাতীয় অম্ল স্বাদের একটা বিশেষ ফল। আর মুনিয়া, এখানে মুনিয়া বলা হচ্ছে গ্রাম বাংলার এক ধরনের ছোট যে পাখি, সেই পাখিকে বলা হয় মুনিয়া পাখি। তো কামরাঙা লাল মেঘ যেন কি করছে? কামরাঙা লাল মেঘ অর্থাৎ কামরাঙা ফলটি যখন পেকে যায় তখন কি হয়? তার রং ধারণ করে হলুদ। আর সেই হলুদ বর্ণ যেরকমটি মনে হয় কি আমাদের যখন পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, যে রংটা ধারণ করে লাল আভাসিত যুক্ত যে রং, সেই রংটাকে কবি এখানে কামরাঙা ওই ফলের রঙের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ কামরাঙা লাল মেঘ, অর্থাৎ কামরাঙার মতো মেঘটা লাল, সেই লাল মেঘ কি হচ্ছে? যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। কি হচ্ছে? মৃত মণিয়া। মণিয়া হচ্ছে পাখি বললাম আগেই। তো সেই মণিয়া পাখি কি হয়? তার মারা গেছে অর্থাৎ মৃত, তার মধ্যে কোনো জীবন নেই। অর্থাৎ মৃত মণিয়া যেরকম প্রাণচাঞ্চল্য থাকে না, প্রাণহীন মণিয়া অর্থাৎ মৃত মণিয়া সহজেই জলে ডুবে যায় আবার ভেসে ওঠে। তো সেরকমই কি হচ্ছে? সেরকমই মৃত মণিয়ার সঙ্গে কবি এখানে সূর্যের যে প্রখর দীপ্তি, যে প্রখর কিরণ, সেই কিরণ কি নিস্তেজ হয়ে গেছে, আর সেই নিস্তেজ হয়ে গিয়ে কি হচ্ছে? সে ডুবে যাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে সূর্যের যে প্রখর তাপ, সেই তাপ কমে আসছে, আর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম দিগন্তে সে ডুবে যাচ্ছে। তাই বলছি যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ গঙ্গাসাগরে যেরকম ঢেউ হয়, সেই ঢেউয়ে গঙ্গাসাগরের ঢেউয়ের মতন সেই মণিয়া পাখিটা ডুবে গেছে। কি? সেই পশ্চিম দিগন্তে যে সূর্য ডুবে যাচ্ছে, সেই ডুবে যাওয়াকে কবি এখানে কল্পনা করছেন। অর্থাৎ কবিতায় শব্দটি এই মধ্যে কি হচ্ছে? এক অনুভূতিজাত চিত্রকল্পে উঠে এসেছে। নীলাকাশ ত্যাগ করে সূর্য যখন অন্ধকারে ডুবে যায়, কবির কল্পনায় এ যেন গঙ্গাসাগরে ডুবে যাওয়া। অনুভূতির সাথে চিত্রকল্পের অদ্ভুত সমন্বয় ঘটেছে কবির চিন্তায়। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বলছে এবার চলে এসছে কি? শান্ত অনুগত অর্থাৎ চুপচাপ একটা পরিবেশ, সেই পরিবেশ চলে এসছে কি? বাংলার নীল সন্ধ্যা এবার চলে এসেছে। আমরা জানি যে বাংলার সবুজ গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশ স্বভাবতই কী হয়? আশ্চর্য নৈশব্দপূর্ণ হয়, অর্থাৎ দিগন্তব্যাপী তার বিস্তার হয়, একই সঙ্গে সে নীরব ও গাম্ভীর্যপূর্ণ হয়। তাই ভাব গাম্ভীর্যে ভরা বাংলার এই প্রাকৃতিক পটভূমিকায় আকাশপটক ঘন ঘন রূপ বদল করে। আর তাই কবির মনে হচ্ছে যে যেন মনে হচ্ছে বাংলার নীল সন্ধ্যা চলে এসছে। এবার সন্ধ্যা সাধারণত নীল কেন হবে? সন্ধ্যা তো কালো প্রকৃতির হয়। কিন্তু এখানে কবি বাংলার গ্রাম অঞ্চলের যদি কেউ অস্তগামী সূর্যকে দেখতে যাও বা দেখে থাকো যখন সূর্য ডুবছে, সেই সময়টা, সেই রঙটা, সেই পরিবেশটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে সেই রঙটা একটা নীলাভ গাঢ় রঙ হয়ে আছে। গ্রাম বাংলার কী হচ্ছে? গ্রাম বাংলার বনভূমি অঞ্চলে যখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে, তখন নীল আকাশের সঙ্গে সন্ধ্যার এই হালকা অন্ধকার মিশে গিয়ে একটা নীলাভ রং ধারণ করে। সেই নীলাভ যে রূপ, সেই রূপটাকে কবি এখানে সূক্ষ্মভাবে কবিতায় কিন্তু অনুভব করছেন আর পর্যবেক্ষণ করছেন। বলছেন যে বাংলার নীল সন্ধ্যা, অর্থাৎ বাংলার নীল সন্ধ্যা এসে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। অর্থাৎ কেশবতী যে কন্যা, কেশবতী হচ্ছে যে নারীর লম্বা চুল আছে তাকে বলা হয় কেশবতী। তো এখানে কন্যা বলা হচ্ছে কি? কন্যা বলতে সাধারণত মেয়েকে বোঝায়। তাই যে কুমারী মেয়ের কেশ বা চুলগুচ্ছ মোটা ও লম্বা তাকে কেশবতী কন্যা বলা হচ্ছে। তো সেই কেশবতী কন্যা কি হচ্ছে? আকাশে চলে এসছে। কবি এখানে কি করছেন? সন্ধ্যাকে, অর্থাৎ সন্ধ্যার যে প্রকৃতি, সন্ধ্যার রং কীরকম? কালো হয়।
তো সেই সন্ধ্যার কালো আর কেশবতীর ওই কেশবিন্যাসের যে কালো, সেই সাজুজ্য রেখে কবি এখানে বলছেন কি যে কেশবতী কন্যা যেন এই আকাশে চলে এসেছে। কবির কল্পনায় কি হচ্ছে, কবির কল্পনায় তিনি আকাশে দেখতে পাচ্ছেন এক নারী, এক মেয়ে, সে তার কেশ রাশি নিয়ে, কেশ রাশি যেরকম ঘন কালো হয় সেরকম সন্ধ্যা প্রকৃতি, সন্ধ্যা দেবীও কি হচ্ছে সেই আকাশে বিরাজ করছেন, আকাশে চলে এসছেন। তাই কবি বলছেন যে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এবার কেশবতী কন্যা এই আকাশে চলে এসেছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ আমার চোখের পরে, আমার মুখের পরে ওই কেশবতী যে কন্যা, সেই কেশবতী কন্যার চুল ভাসছে। অর্থাৎ চুল বলছে এখানে চুলের কালো, অর্থাৎ সন্ধ্যা প্রকৃতির যে চিত্র আমরা পাই সেই চিত্রকে কবি এখানে কেশের সঙ্গে তুলনা করছেন, চুলের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ কবির কি করছেন, কবি যে তার চোখের মুখে সমস্ত উপরে তিনি কি সন্ধ্যাকে মেখে নিচ্ছেন, সন্ধ্যাকে অনুভব করছেন। তাই তিনি বলছেন যে তার চোখের পরে, তার মুখের পরে চুল ভেসে বেড়াচ্ছে। কবি প্রকৃতিকে কি করছেন, তার ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করছেন, ও সেটা সেই প্রকৃতির যে মানে অনুভব, যে ভেসে ওঠা প্রকৃতি ওই চুলের মধ্যে কেশ বিন্যাসের মতো কি হচ্ছে, সেই প্রকৃতিও কবির মুখে চোখের পরে সেটা কি মিশে যাচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। বলছে এই কন্যাকে পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো রাস্তা কিন্তু এই কন্যাকে দেখেনি। এই যে কেশবতী কন্যা, কবি যাকে কল্পনা করছেন সেই কন্যাকে কিন্তু পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি। অর্থাৎ এই কন্যা পথে নামে না, রাস্তায় তাকে দেখা যায় না। এই কবির কল্পনার আলোকে কন্যাকে কবি উপলব্ধি করছেন, আর তিনি বুঝছেন যে এই কেশবতী কন্যা রূপী যে সন্ধ্যা প্রকৃতি, সেই সন্ধ্যা প্রকৃতি কোথায় আসছে, আকাশে চলে এসছে। সেই সন্ধ্যা চলে আসার সঙ্গে কবি কি করছেন, কবি এই কেশবতী কন্যার কেশ রাশির সঙ্গে বা চুলের সঙ্গে সেই সন্ধ্যাকে মিলিয়ে দিচ্ছেন, বা সন্ধ্যাকে একসঙ্গে মিলিয়ে দিয়ে তিনি অনুভব করছেন। তাই বলছেন যে পৃথিবীর কোনো অর্থাৎ পৃথিবীর কোনো রাস্তায় কিন্তু এই কন্যাকে কেউ দেখেনি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। বলছে আমি দেখি নাই, কোথাও দেখি নাই কি যে এই অজস্র, এই যে অসংখ্য চুল, সেই অসংখ্য চুলের যে চুমা, চুমা শব্দ অর্থ যে চুম্বন বা এখানে আদর করা, অর্থাৎ তার যে আদর, সেই আদর কোথায় ঝরে পড়ছে, হিজল গাছে, কাঁঠাল জাম প্রভৃতি গাছে অনবরত ঝরে পড়ছে। অর্থাৎ এই সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা প্রকৃতি, সন্ধ্যা দেবী কী হয়েছে, সন্ধ্যা সারা জায়গায় সমস্ত জায়গায় যে ছড়িয়ে পড়ছে, সেই ছড়িয়ে পড়ছে কীভাবে, যেমন কেশবতী কন্যা তার সন্ধ্যা দেবী ছড়িয়ে দেওয়া চুল যেন বিস্তৃত বনভূমির গাছপালাকে স্নিগ্ধ চুম্বনে ঘনিষ্ঠ করে তুলেছে, তার যে আদর সে আদরে ঘনিষ্ঠ করে তুলেছে। কবি কল্পনায় প্রকৃতির সজীবতা কত সুন্দরভাবে ফুটে উঠছে তা তোমরা দেখতে পাচ্ছ, যে কবি কিভাবে সন্ধ্যাকে কল্পনা করছেন, সন্ধ্যা দেবীকে কল্পনা করছেন, সন্ধ্যার যে মুহূর্ত সেটা কল্পনা করছেন কি একজন কেশবতী কন্যার উপর। সেই কেশবতী কন্যার কেশ রাশি, তার যে অজস্র চুল, তার সেই ঘন ঘন চুল, সেই ঘন ঘন চুলের যে ঘনত্ব, সেই ঘনত্ব সেই সন্ধ্যা কি করছে, সারা জায়গায় ছড়িয়ে পড়ছে। কোথায়, হিজল কাঁঠাল জামে, অর্থাৎ সমস্ত প্রাকৃতিক অঞ্চলের মধ্যে সেটা ছড়িয়ে পড়ছে সবাইকে। সেই তার যে স্নিগ্ধতা, তার যে আদর, সেই আদরকে সে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। বলছে আমি জানি না যে এত কোমল গন্ধ ঝরে পড়ছে কোথা থেকে, রূপসী এই চুলের বিন্যাস থেকে ঝরে পড়ছে। অর্থাৎ রূপসী হচ্ছে সুন্দরী যে নারী, তাকে বলা হয় রূপসী। তো সুন্দর কী হচ্ছে, চুলের বিন্যাস, তার যে চুলের সজ্জা, সেই চুলের সজ্জা থেকে কি হচ্ছে, স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ছে। কবি এটা অনুভব করছেন। অর্থাৎ কবি তার ইন্দ্রিয়ের মাধ্যমে সন্ধ্যাকে আহ্বান করছেন, সন্ধ্যাকে স্পর্শ করছেন, সন্ধ্যাকে অনুভব করছেন, সন্ধ্যার প্রকৃতিময়তাকে অনুভব করছেন। সেটাই কিন্তু বারবার বোঝাতে কবি এখানে কি করছেন, কবি এখানে কেশবতী কন্যাতে একটা নারীর অবয়বকে আধার করছেন, তার কেশ রাশির মধ্য দিয়ে রূপসী চুলের বিন্যাসে, অর্থাৎ সুন্দর সন্ধ্যা প্রকৃতির যে অবস্থা সেটা খুবই সুন্দর, সেটা খুবই মনোরম। কবি সেই সন্ধ্যা দেবীকে কবি এখানে
অনুভব করছেন, তাই তিনি বার বলছেন যে আমি জানি না কো এত স্নিগ্ধ গন্ধ কি করে ঝরে পড়ছে, অর্থাৎ ঝরে পড়ছে কি এই রূপসী এই চুলের বিন্যাস থেকে ঝরে পড়ছে। অর্থাৎ এই যে স্তবকটি আমরা পড়লাম প্রথম 8টা চরণে আমরা দেখতে পাচ্ছি কবি এখানে সন্ধ্যাকালীন প্রকৃতির যে স্বরূপ তা কিন্তু ফুটিয়ে তুলছে। পরবর্তী 6টি লাইনে বা চরণে আমরা দেখতে পাবো যে বঙ্গ প্রকৃতির সঙ্গে কবির একাত্মা রূপটি এখানে আমরা দেখতে পাবো। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। অর্থাৎ দেখো এখানে নরম ধানের গন্ধ, এই নরম ধানের গন্ধ আমরা কোথায় পাই? গ্রাম বাংলাতেই পাই। বাংলাতে যেখানে ধান চাষ হয় বা ধান থাকে সেই ধান গাছের মধ্যেই আমরা নরম ধানের, অর্থাৎ যে ধান সদ্য কি হয়েছে, সদ্য মানে ধান, সে যে ধান সদ্য পুষ্টি পেতে শুরু করে সেই কাঁচা ধান, সেই ধানের গন্ধ, সেই ধানটা নরম থাকে, ধান পেকে গেলে কিন্তু নরম হয় না, তো সেই নরম ধানকে, কাঁচা ধানকে কবি সেই ধানের গন্ধ নিচ্ছেন। কলমির ঘ্রাণ, কলমি হচ্ছে লতা জাতীয় ছোট ছোট পাতাযুক্ত এক ধরনের শাক, সেটা হচ্ছে কি কলমি, সেই কলমির ঘ্রাণ নিচ্ছেন। হাঁসের পালক, স্বর, স্বর হচ্ছে কি, স্বর সাধারণত আমরা স্বর বা বান বা তীর হিসাবে জানি, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে নলখাগড়া, গ্রাম অঞ্চলে যে নলখাগড়া গাছ, সেই নলখাগড়া বা কঞ্চি জাতীয় যে তৃণ গাছ, সেটাকে আমরা স্বর নামে জানি, গ্রাম অঞ্চলে সাধারণত দেখতে পাই আমরা, সেই স্বরকে এখানে, স্বরের কথা কিন্তু কবি এখানে বলছেন। পুকুরের জল, চাঁদা, চাঁদা হচ্ছে কি এক ধরনের মাছ, সরপুঁটিও এক ধরনের মাছ, চাঁদা হচ্ছে ছোট চাঁদা জাতীয় এক ধরনের মাছ, আর সরপুঁটি পুঁটি মাছ থেকে একটু বড় জাতীয় মাছ হচ্ছে সরপুঁটি। মৃদু ঘ্রাণ, অর্থাৎ কবি এখানে ধানের গন্ধ, কলমি ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুঁটি, সমস্ত কি সব গন্ধগুলোকে, অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতির যে রূপ, সেই রূপটাকে কবি তার ঘ্রাণকে, তার যে হালকা গন্ধ, সেই গন্ধকে কবি অনুভব করছেন, কবি সেই গন্ধকে তার মনের মধ্যে বা তিনি অনুভব করতে পারছেন সেই গন্ধকে, সেই কথাটাই তিনি এখানে বললেন। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস। অর্থাৎ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরী হচ্ছে, আমরা সাধারণত জানি যে কিশোর বা কিশোরী কাদেরকে বলা হয়? 10 থেকে 19 বছরের বয়সী ছেলে মেয়েদের সাধারণত কিশোর কিশোরী বলা হয়। তাহলে সেই কিশোরী যখন চাল ধুয়ে কি করছে, চাল ধুয়ে তার ভিজে হাত, অর্থাৎ চাল ধুয়েছে তার হাতটা ভিজে আছে, অর্থাৎ সেই চালের যে গন্ধ বা তার হাতটা কেমন অবস্থা আছে, শীত হাতখানা, অর্থাৎ তার হাতটা শীতল হয়ে গেছে। সেই গ্রাম বাংলার যে পরিচিতি, যে রূপ কবি এখানে বারবার তুলে ধরছেন, তো এখানেও সেই কিশোরীর চাল ধোয়া ভিজে হাতে, কিশোরী সেই চাল ধুয়ে, অর্থাৎ সে চালটা সদ্য চাপিয়ে এসছে, চালটা ধুয়েছে, সেই চাল ধোয়া, অর্থাৎ তার যে ছবি এখানে আমরা এই কিশোরীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে চিত্র, সেটা আমরা সমস্ত রকমভাবে আমরা কিন্তু এই কবিতায় দেখতে পাচ্ছি কবির চিত্রকল্পে। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, আবার কি হচ্ছে মুথা ঘাসটা কি? মুথা ঘাস হচ্ছে সুগন্ধি শিকড়যুক্ত তৃণবিশেষ, যেটা গ্রাম অঞ্চলে আমরা সাধারণত মুথা ঘাস নামে পরিচিত। তাই বলছে কিশোরের পায়ে দলা, অর্থাৎ কিশোর কি করছে, সেই মুথা ঘাসকে পায়ে দোলে দিচ্ছে, সেই মুথা ঘাসকে পায়ে দোলে দিচ্ছে। লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বট ফল, অর্থাৎ বটফল কি করে, বটফল দেখবে যখন কি হয়, যখন বটফলের, যখন কি হচ্ছে বট গাছে যখন ফল, অর্থাৎ লাল লাল ফলগুলো কি হয়, নিজে নিজেই কি হয় মাটিতে পড়ে যায়, পেকে যায়, তারপরে সে নিজে নিজেই মাটিতে পড়ে যায়। তাই বলছেন যে ওই যে লাল লাল বটফল সে পড়ে যাচ্ছে, বটফলের ব্যথিত গন্ধের, অর্থাৎ সে মাটিতে পড়ে গেছে, তারপরে কি হবে, তার যে গন্ধে ক্লান্ত নীরবতা, সেই ক্লান্ত, অর্থাৎ সেই বটফলটা পড়ে গিয়ে তার যে ব্যথা পেয়েছে, তার একটা জীবনাবসান হয়েছে, তাতে কি হচ্ছে, তাতে ব্যথা যে সে অনুভব করছে, সেই ব্যথার মধ্যে সেই ব্যথাটাকেও কবি অনুভব করছেন, সেই ব্যথাটাকে, অর্থাৎ লাল লাল বটফলটা গাছ থেকে নিজে নিজে পড়ে গিয়ে সে ব্যথিত হচ্ছে এবং তারপর সে নীরব ক্লান্ত হয়ে থাকছে,
নীরব অর্থাৎ চুপচাপ হয়ে থাকছে। অর্থাৎ এখানে প্রকৃতি অর্থাৎ উদ্ভিদ জীবনের বা উদ্ভিদের বা প্রকৃতির কি তার যে ব্যথা পাওয়া সেটাকেও কবি কিন্তু তার সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তিনি কিন্তু অনুভব করছেন। এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ এই সমস্ত মাঝে কি হচ্ছে, এই যে বাংলা, সেই বাংলার প্রাণই হচ্ছে কি এই সমস্ত কিছুর মধ্যে এই বাংলার প্রাণ নিহিত হয়ে আছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। অর্থাৎ কবি কখন এটা টের পাচ্ছেন? কবি টের পাচ্ছেন যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে। অর্থাৎ আকাশে যখন 7টি তারা ফুটে উঠছে সেই সময় কবি টের পাচ্ছেন যে এত কিছু, অর্থাৎ সেই সময় আকাশে 7টি তারার দিকে চেয়ে থেকে কবির এ সমস্ত ভাবনার কি হচ্ছে, ভাবনার উদ্ভব হচ্ছে। আর তিনি ভাবতে বসছেন যে তখনই তিনি এই ভাবনার বুঝতে পারছেন যে হ্যাঁ, এই বঙ্গ প্রকৃতিকে কি করছে, গাছপালা তার প্রত্যেকটা ঘ্রাণ, প্রকৃতির যে স্নেহ প্রকৃতির যে ভালোবাসা সেটাকে কবি অনুভব করছেন। তারপরে কি করছেন, অনুভব করে তিনি বুঝতে পারছেন যে এই সমস্ত কিছুর মধ্যে কি হয়, এই বাংলার প্রাণ এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু নিহিত থাকে। অর্থাৎ এইভাবে কবিতাটির মধ্য দিয়ে একদিকে বঙ্গ প্রকৃতির প্রতি রূপমুগ্ধতা আর অপরদিকে প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ অনুভবের অপরূপ বর্ণনাকে চিত্রায়িত করেছেন কবি।